আবহমান বলছে যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান হচ্ছে রচনা, ঠিক আছে, লেখা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হচ্ছে 1924। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম তোমাদের নোটসে অনেক ডিটেলে করে দিয়েছি, একদম আশা করি এর বাইরে আর প্রশ্ন হওয়ার কথা নয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হচ্ছে 1924 এবং মৃত্যু হলো 2018। ওনার জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি ম্যাট্রিক পাশ করলেন, তারপর সেন্ট পলস কলেজের ছাত্র বিএ পাশ করলেন সেন্ট পলস থেকে, কলকাতা সেন্ট পলস থেকে। তারপর তার পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। ওনার সব থেকে যদি আমি বলি গুরুত্বপূর্ণ বা সব থেকে বিখ্যাত রচনা, তাহলে সেগুলো হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন। নীল নির্জন, এই জায়গাটা আমি লিখতে পারবো না, এটা যেহেতু পেজটা লিখতে দেয় না, পারমিশন দেয় না। নীল নির্জন হচ্ছে ওনার সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম কাব্যগ্রন্থ, যেটা 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার আগে তিনি সাময়িক পত্রতে লেখালেখি করতেন। আর সব থেকে যদি বলি বিখ্যাত রচনা, তাহলে অন্ধকার বারান্দা 1961, কলকাতার যিশু 1969, উলঙ্গ রাজা 1971, এগুলো হলো সব থেকে বিখ্যাত রচনা, ঠিক আছে। আনন্দ পুরস্কার পেয়েছেন উনি 1976 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1974 উনি সব থেকে যেটা ওনার নামকরা কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা 1974, তার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই যে কবিতাটি আমাদের যেটা পাঠ্যাংশে রয়েছে আবহমান, আবহমান অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যেখানে একটা একদম একটা প্রকৃতির বর্ণনা, দেখো, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ঠিক আছে, কবিতাটা বলছে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে উঠোনে লাউ মাচা রয়েছে, সেখানে সন্ধ্যের সময় বাতাস বইছে, এমন সময় ফুলটা ওই বাতাসে কি হচ্ছে, দুলছে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আচ্ছা, এই যে ফুল, ফুলটা এখানে কিসের প্রতীক? এই ফুল হচ্ছে জীবনের এক একটা অতীত মুহূর্ত, অতীতের কথা এই ফুল স্মরণ করিয়ে দেয়। এক কথা আমাদের স্মৃতি, আমাদের স্মৃতিকে আমরা রোমন্থন করতে পারি। অর্থাৎ অনেক বছর আগে এখানেই নিবিড় অনুরাগে ঘর বাঁধা হয়েছিল। হয়তো এমন একটা পরিস্থিতি এসেছিল, কবি বলছেন, যেখানে কি হয়েছিল, আমরা আবার মানে কবিরা হারিয়ে গিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু হয়তো অনেক দূরে কোথাও চলে গিয়েছিলেন। এই অবস্থায় হ্যাঁ, এই অবস্থায় কি বলছে, এই অবস্থায় পরিস্থিতির কারণে হয়তো কবিরা অনেক দূরে চলে গিয়েছিল। এই ভালোবাসা, এই মাটি এই হাওয়াকে ভালোবেসেই আবার কবি ফিরে এসেছে। শৈশবের প্রতি মানুষের একটা ভালোবাসা, একটা আকর্ষণ থাকে। তখনই বলছেন কবি, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, ঠিক আছে। মানে একটা প্রতিকূল পরিস্থিতি আমরা দেখি যে তৈরি হয়েছে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিটা কি হচ্ছে, একটা সময় প্রতিকূল পরিস্থিতিটা কি হচ্ছে, একটা সময় মানুষ প্রত্যেকে তার খারাপ সময়টাকে কাটিয়ে ওঠে এবং একটা ভালো সময় আসে। কবি এখানে তার কথাই বলতে চেয়েছেন। অর্থাৎ যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। দেখো, এটা রিপিট হয়েছে, এই লাইনটা আগেও আছে, একটা রিপিট হয়েছে। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা,
ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। আসলে শৈশবের প্রতি মানুষের যে ভালোবাসা থাকে সেটার কথাই বলছি। আমরা আমাদের স্মৃতিটাকে রোমন্থন করি, বারবার ফিরে যাই আমাদের অতীতে, যেখানে সারাটা দিন ঘাসের গন্ধ মাখি, যেখানে সারাটা দিন কি হয়, ঘাসের গন্ধ মাখি, এবং তোমার কি বলে, সারাটা দিন স্বপ্নের জাল বুনি। এই যে দেখো এখানে বলছে যে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। তারপর একই লাইন, তবু অতীত থেকে নির্বাসিত হওয়ার দুঃখ যন্ত্রণা কি হয়, আমাদের মনের মধ্যে সব সময় জেগে থাকে। সেই দুঃখকে আমরা লালন পালন করি আমাদের বুকের ভেতর। সেই দুঃখটা কিন্তু আমরা কখনো ভুলতে পারি না। ঠিক আছে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এই যে স্বপ্ন এঁকে রাখে অর্থাৎ কি, সেই আমাদের অতীতকে আমরা সারাটা জীবন রোমন্থন করি, তাকে আমরা কখনোই ভুলতে পারি না। আসলে মানুষ বড় হয়, বৃদ্ধ হয়, বয়স বাড়ে, কিন্তু মনের বয়সটা বাড়ে না। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। সেই সন্ধেবেলার যে বাতাসটা বইছিল, কবিতায় একদম প্রথম লাইনে ছিল, সেটার কথাই বলছে। আবার একই লাইন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ নোটে গাছটা বুড়িয়ে যায়, তার বয়সটা বেড়ে যায়, কিন্তু কোনো কিছুই কি হয়, মুড়িয়ে যায় না, অর্থাৎ একেবারে তার মৃত্যু ঘটে না আর কি। ঠিক আছে, উঠোন লাউ মাছা, সান্ধ্য হাওয়ায় ফুল দোলা, অর্থাৎ ফেলে আসা জীবন প্রকৃতির রূপচ্ছবি অবিকৃত থাকে। আসলে মাতৃভূমির সঙ্গে, শৈশবের স্মৃতির সঙ্গে আমাদের সম্পর্ক। জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণার পাশাপাশি অমলিন থাকে সেই ছোট ছোট সুখানুভূতিগুলি। এভাবেই জীবন এগিয়ে চলে তার নিজস্ব ছন্দে। অর্থাৎ এক কথায় আমরা এটাই বলতে পারি যে আমাদের জীবনে আবহমান কথার অর্থ কি, আবহমান মানে চিরকালীন। সবকিছু চিরকালীনই চলতে থাকবে, চিরকালীন চলে এসেছে, চলতে থাকবে। কবি বলছেন যে দুঃখ থাকবে জীবনে, কিন্তু এইভাবে এই দুঃখকে নিয়েই আমাদের চলতে হবে, এবং একটা সময় আমরা নিশ্চয়ই সুখ পাবো। কথায় বলাই হয় যে দুঃখ জীবনে বেশি থাকে, কিন্তু সুখ থাকে, সুখ যে চলে যায় এমনটা নয়। ঠিক আছে, তার মাঝখানে মাঝখানেই আমাদের সুখ থাকে। এই হলো কবিতাটার মূল বিষয়বস্তু। এখানে যে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, প্রথমত বলি যে এখানে এই কবিতায় যে কটা পংক্তি আছে সেটা মোটামুটি ভাবে একটু দেখে রেখো, যদিও আসবে না তাহলে একটু দেখে রেখো পংক্তিটা। ঠিক আছে, কটা স্তবক আছে, স্তবক এবং পংক্তি দেখবি। দেখো প্রথম যেটা বলছে, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। এটা কেন বলা হয়েছে উঠোনে তোর দাঁড়া, যেখানে আমরা বলি যে যে মানুষগুলো তার জন্মভূমি হারা, মানে যেখানে তার জন্ম হয়েছিল সেই জায়গাটা থেকে আজকে আর সেখানে থাকে না, শৈশবের সেই স্মৃতি যেখানে ছিল সেই জন্মভূমিকে ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, কবি তাদেরকে ডেকে আনছেন, কবি বলছেন যে তোমরা আবার জন্মভূমিতে ফিরে আসো, তার আহ্বান জানিয়েছেন। এই জায়গাটা, সেই লাইনটাকেই কিন্তু, সেই পংক্তিটা, সেই লাইনটাকেই কবি এখানে উদ্ধৃত করেছেন, তার উক্তির মাধ্যমে, আবহমান কবিতার মাধ্যমে সেটাই বলতে চাইছেন তিনি, যে যে সমস্ত মানুষ তার জন্মভূমি ছেড়ে চলে গেছে তারা যেন আবার কখনো না কখনো ওই জায়গায় ফিরে আসে। এখানে উঠোনের আবিধানিক, আমরা উঠোন মানে জানি এখানে কি, উঠোন মানে আমরা জানি আঙিনা, তাই তো, প্রাঙ্গণ, আঙিনা। কিন্তু এখানে উঠোন বলতে সেই ভিটেহারা মানুষদের জন্মস্থান, তার কথা বলা হয়েছে।
ভিটেহারা মানুষদের জন্মস্থান তার কথা বলা হয়েছে। লাইনগুলো দেখো, এই যে এখানে উঠোন মানে যে সমস্ত মানুষের আজকে আর কোনো যাদের জন্মস্থানে তারা থাকে না, তাদের ভিটেহারা, তাদের সেই বাড়িটুকুও নেই, তাদের কবি সেই স্থানে আবার ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আজন্ম পরিচিত সেই যে যেখানে সেই স্নিগ্ধ বাতাস বইছে, সন্ধ্যের বাতাস, সেই যে মুক্ত পরিবেশ, সেইখানে কবি এই যে যেখানে ফুল দুলছে দেখো, সন্ধ্যার বাতাস বইছে, সেইখানে কবি ফিরে যাওয়ার কথা বলেছে। তাহলে এই পংক্তিটার মাধ্যমে এটাই বলা হয়েছে। হলো প্রথমটা। অন্ধকার বারান্দা থেকে বারবার বললাম, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে এই অংশটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার একটা লাইন দেখো, এটা প্রথম গেল, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, আর কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। এই কথাটা কেন বলা হয়েছে? বলছে যে বহু মানুষ, নিবিড় অনুরাগ মানে, নিবিড় অনুরাগ মানে হচ্ছে আমাদের ভালোবাসার কথা বলা হয়েছে। বঙ্গভূমির প্রতি, যে যেখানে তার জন্মস্থান, তার প্রতি আকৃষ্ট হয়ে ভালোবাসার একেবারে নীড় রচনা করেছে বহু মানুষ, মাটির সাথে একাত্ম হয়েছে। তো এইভাবে যদি সেই জায়গাটার প্রতি তার যদি ভালো গভীর ভালোবাসা না থাকে, তাহলে কখনোই সে সেখানে কিন্তু সুখের নীড় গড়তে পারবে না, সেখানে সে থাকতে পারবে না। দেশমাতৃকার অর্থাৎ দেশ মায়ের যে স্নিগ্ধতা, যা দেশবাসীকে মুগ্ধ করে, মুগ্ধতার আকর্ষণেই জন্ম নেয় নিবিড় অনুরাগ, ঠিক আছে। এই নিবিড় অনুরাগ শব্দটা কবিতায় খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভালোবাসা না থাকলে কেউ তার কিন্তু সেই স্মৃতি বিজড়িত জন্মস্থানে এসে থাকতে পারে না, বা সেখানে গৃহ নির্মাণ করতে পারে না। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, এখানে কি বলছেন? এই যে জন্মভূমি হারা মানুষদের তিনি যে তার নিজের জায়গায় ফিরে আসার কথা বলেছেন, তো এখানে এই যে গ্রামের যে জল বাতাস মাটিকে ভালোবেসে সেই জায়গায় ফিরে এসেছিল, ঠিক আছে। তাদেরই উত্তর পুরুষদের, অর্থাৎ যারা পূর্বপুরুষ, তারা এত বছর ধরে অনেক বছর আগে সেখানেই ছিল, এবং তাদের উত্তর পুরুষদের কবি এখন বলছেন যে তোমরা এবার ফিরে এসো ওই জায়গায়। এতদিন তো পূর্বপুরুষেরা থাকলো, এবার উত্তর পুরুষদের তিনি বলছেন সেই জায়গায় ফিরে আসতে। ওকে, এটা গেল। এবার লাউ মাচাটার পাশে, এবার এটা একটা দোতনা, ঠিক আছে। এই যে লাউ মাচা কথাটা কেন ব্যবহার করা হয়েছে, লাউ মাচা শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? লাউ মাচা শব্দটা ব্যবহার করা হয়েছে এই কারণেই, লাউ মাচার অনুষঙ্গ এটা বলা যেতে পারে, ঠিক আছে। এটা একটা ব্যঞ্জনা বা দোতনা বলা যেতে পারে, ঠিক আছে। মানুষ বঙ্গভূমি থেকে বিচ্ছেদ হয়ে গেলে জন্মভূমির প্রতি তার একটা কি হচ্ছে, একটা ব্যাকুলতা প্রকাশ পায়। আর পল্লী গ্রামের যে গার্হস্থ্য জীবনের যে সমৃদ্ধি, সেটা হচ্ছে লাউ মাচা, সেটা তার মানে যে প্রতীক, সেটাই হচ্ছে লাউ মাচা। কেন বলতো? লাউ মাচাকে আমরা কি দেখি, আমরা যখন অল্প করে ওই উঁচু করে যখন বেঁধে দিই, ওটা তো সমানভাবে থাকে না, কিছুর সঙ্গে একটা জড়িয়ে উঁচু করে বেঁধে দিতে হয়। তো কি হয়, সেটা খুব ছড়িয়ে যায়, তার কিছুদিনের মধ্যেই ওটা খুব বেড়ে ওঠে। তো এইটাই, এটা আমাদের জীবনের সমৃদ্ধি, স্বচ্ছতা, তার প্রতীক হিসেবে লাউ মাচাকে ব্যবহার করা হয়েছে। এটা একটা দোতনা, এটা হচ্ছে কবিতায় একটা ব্যঞ্জনা। কবি যদি বলে যে কবিতায় ব্যঞ্জনা বা দোতনা কোনটা, সেটা হচ্ছে তোমার লাউ মাচা। এই লাউ মাচার জন্যই শিকড়ের অনুভব মানে একটা শিকড়ের প্রতি সেই গ্রামের যারা সেখানে জন্ম নিয়েছিল তার প্রতি একটা কিন্তু তাদের কি হয়, অনুভূতি জাগে, ঠিক আছে। একটা আত্মিকতার, একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এই কারণে লাউ মাচা শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, এই যে সন্ধ্যার বাতাসে, কেন এটা ব্যবহার করা হয়েছে?
কবিতায় কখনোই দেখবে কোনো জায়গায় সরাসরি কোনো একটা লাইন শুধুমাত্র ফুল দুলছে ব্যবহার করা যায় না, মানে ব্যবহার করেনি, বা এই যে লাউ মাচা, শুধুমাত্র লাউ মাচার কারণেই লাউ মাচা ব্যবহার করেনি, বা কোনো প্রকৃতির অনুষঙ্গে নয়, তার ভিতরে একটা অর্থ রয়েছে, সেই কারণেই কিন্তু সেটাকে ব্যবহার করা হয়েছে। যেমন গ্রাম বাংলার প্রতিটি বাড়ির উঠোনে কি হচ্ছে, একটা করে ফুল থাকে, তাই তো? লাউ মাচার অস্তিত্ব রয়েছে এখানে। ছোট্ট ফুল বলতে সেই লাউ ফুলের কথাই বলা হয়েছে, ঠিক আছে, তার কথাই বলা হচ্ছে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে, কেন এই কথাটা বলা হয়েছে, যে এই মাটিকে, এই এই হাওয়াকে আবার ভালোবেসে, অর্থাৎ যারা চলে গিয়েছিল তাদেরকে কবি আবার ফিরে আসার কথা বলছেন। এবং ফিরে আসতে কেন বলছেন, যে এই যেখানে তুমি জন্মগ্রহণ করেছো অবশ্যই তোমার সেই জায়গাটার প্রতি কিন্তু একটা কি আছে, সেই জায়গাটার প্রতি কিন্তু তোমার অবশ্যই একটা আত্মিকতা আছে, ঠিক আছে, তোমার একটা মনের টান আছে, একটা অনুভূতি আছে, সেই কারণেই তুমি সেই জায়গাতে আবার ফিরে এসো, এটাই বলা হচ্ছে। জন্মভূমি প্রকৃতির পরিবেশকে কবি এখানে মাটি এবং হাওয়া, জল, এই যে স্পর্শগুলো, এটার জন্যই তিনি বলছেন যে আবার সেই জায়গায় ফিরে এসো। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, ঠিক আছে, কি ফুরোয় না, এই যে বলা হচ্ছে যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি ফুরোয় না, এখানে বলা হচ্ছে যে মানুষ যখন তার স্বার্থের তাগিদে জন্মভিটে ত্যাগ করে চলে যায়, অনেক দিন অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু মানুষ তার যে স্মৃতি, সেটাকে কিন্তু তার কখনোই ফুরোয় না, সেটা বারবার তার মনের মধ্যে ফিরে আসে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, যে লাইনটা আছে, দেখো লাইনটা কোথায় গেল, সারাটা রাত তারায় তারায়, এই যে সারাটা রাত আপন মনে ঘাসের গন্ধ মাখে, আর সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, এই কথাটা কেন বলা হয়েছে, বলছে যে মানুষ স্বার্থে, অনেক মানুষ প্রবাসী হয়েছে, সে যে জায়গায় থাকতো সেই জায়গা ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে, এবার অন্য জায়গায় চলে গিয়েও সে তার নিজের সত্তাকে, সে সত্তাকে কখনো ভুলতে পারেনি, সে জন্মভূমিতে বারবার ফেরার স্বপ্ন দেখে, ঠিক আকাশের তারার দিকে দৃষ্টি রেখে, তারারা যেমন উজ্জ্বল, ঠিক তেমনি তেমনি তারা সেই ফিরে আসার যে স্বপ্ন, সেটাকে মনের মধ্যে কিন্তু জিয়ে রেখেছে, যে না, জন্মভূমির কথা মাথায় রেখে, যেহেতু সে জন্মভূমির সন্তান, একদিন সে নিশ্চয়ই ফিরে আসবে, সেই স্বপ্নই সে মনের মধ্যে কল্পনা করছে, এই জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। নামলে আবার ছুটে আসে, কে ছুটে আসে, নামলে আবার ছুটে আসে, অর্থাৎ শান্ত হাওয়ার সেই ছুটে আসার কথা বলা হয়েছে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, এই লাইনটা, নেভে না যে তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, অর্থাৎ এক সময় তারা চলে গেছে, কিন্তু তখন থেকেই জন্মভূমি যে, তাকে তো মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, দেশমাতৃকা, তার ভেতরকার যে দুঃখ দীর্ণ অবস্থা সেটা চিরকালীন, তার চোখের জল কোনোদিন শুকোয়নি, যে তার সন্তানেরা চলে গেল তাকে ছেড়ে, সেই কারণে সেই বেদনাময় জীবনকেও সে তার কি করছে, বলছে এটাই আমার পরম প্রাপ্তি, কখন এটা নিয়েই সেই মা সেই জন্মভূমি বেঁচে থাকতে চেয়েছে, ঠিক আছে। আর আবার দেখো, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, লাউ মাচা সেই প্রতীক, উঠোন মানে সেই জন্মভূমিতে তাকে আবার ফিরে আসার কথা বলা হচ্ছে। তাহলে কবিতাটা বোঝা গেল পুরো আবহমান। ওকে, এবার দেখো,
আবহমান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি, যেগুলো যেগুলো বলছিলাম দেখো ভালো করে। আবহমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তার জন্মস্থান দিয়ে দিয়েছি ফরিদপুর। কত সালে তার এই অন্ধকার বারান্দার, এটা 30 সংখ্যক কবিতা। এই যে উলঙ্গ রাজা সব থেকে বিখ্যাত, অন্ধকার বারান্দা। প্রকাশকাল দেখো 1961, রচনা কালটা দেখো 1368 বঙ্গাব্দ। আবহমানের যে বিষয়গুলো বলেছি, যে লাইনগুলো, সেগুলো এখানে মোটামুটি ভাবে একটা ছোট্ট জিস্ট করা আছে তোমাদের। মূল কবিতাটা কি, যে ইম্পর্টেন্ট অর্থগুলো আছে, প্রশ্ন দিয়েছি যেগুলো যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। মূল কথা কি, অন্ধকার বারান্দায় কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? কবি শ্রী সন্তোষ কুমার ঘোষকে। এটা 30 সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে? 51টি কবিতা আছে। কাব্যটি কে প্রকাশ করেন? সুনীল গঙ্গোপাধ্যায় প্রকাশ করেছিলেন। অর্থগুলো, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। লাইন যেগুলো বললাম বিশ্লেষণ করেছি, সেই লাইনগুলো দেখো। লাউ মাছাকে অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে, কোন জায়গাটা, কেন লাউ মাছাকে কোন অনুষঙ্গে ব্যবহার করা হয়েছে সেটা বলেছি। এখানে একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে, এই যে কে পদটি সর্বনামের দৃষ্টান্ত। এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। কি ফুরোয় না? মানুষের মাতৃভূমির প্রতি আকর্ষণ, ভালোবাসা, ওই যে নিবিড় যে অনুরাগের কথা বলা হয়েছে, সেটা ফুরোয় না। এবার এগুলো হচ্ছে ছোট ছোট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের লাইন তুলে প্রশ্নগুলো আসে। ওকে, কারোর কোনো অসুবিধা আছে? আবহমান নিয়ে কারোর কোনো অসুবিধা? কোনো লাইনে যদি কোনো অসুবিধা থাকে বলতে পারো। প্রত্যেকটা লাইন তুলে ডিসকাস করে দিলাম, পড়ে দেখবে, যদি অসুবিধা হয় বলবে। চলো নেক্সট। এবার হলো কাজী নজরুল ইসলামের ভাঙার গান। কাজী নজরুল ইসলামের ভাঙার গান, এটা হচ্ছে সব থেকে, তোমরা মোটামুটি ভাবে সবাই জানো, ঠিক আছে? ভাঙার গানের কবিতা। ভাঙার গান কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো আমরা মোটামুটি ভাবে জানি। এই যে উৎস, এই যে কারার ওই লৌহ কপাট, ঠিক আছে? নজরুলের এটি চতুর্থ কাব্যগ্রন্থ। ভাঙার গান, আমরা যে কবিতাটা পড়ছি, সেই কবিতাটার নাম, এই কবিতাটার নামেই তার কাব্যগ্রন্থের নাম। কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে চতুর্থ, কাজী নজরুল ইসলামের এটি হচ্ছে চতুর্থ কাব্যগ্রন্থ। কেমন? ভাঙার গান। লাইনগুলো আমাদের কাছে জানা, আমরা পড়ছি, তার আগে জাস্ট একটাই কথা বলবো। কাব্যটির মধ্যে, এটা ভাঙার গান কাব্যগ্রন্থের একেবারে নামক মানে প্রথম কবিতা বলা যেতে পারে। কবিতাটি চিত্তরঞ্জন দাস, তিনি তার বাংলার কথা পত্রিকায় প্রথম প্রকাশ করেছিলেন। চিত্তরঞ্জন দাস, তিনি তার বাংলার কথা পত্রিকায় প্রথম প্রকাশ করেছিলেন ভাঙার গানটাকে, ঠিক আছে? এই কবিতাটি 1921 মানে 20 সালে যে অসহযোগ আন্দোলন গান্ধীজি করেছিলেন, তার প্রেক্ষাপটে লেখা। অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। দেশবন্ধুর স্ত্রী ছিলেন, চিত্তরঞ্জন দাসের স্ত্রী ছিলেন বাসন্তী দেবী, ওনার অনুরোধে নজরুল কবিতাটি লিখেছিলেন। পরবর্তীকালে এটা গান হিসেবে ব্যবহার করা হয়।
তিনি সশস্ত্র বিপ্লবের পথকে বেছে নিয়েছিলেন। আমরা যদি জানি কংগ্রেস, তো কংগ্রেসকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার আমরা যেটা বলে থাকি নরমপন্থী, আর একটা হচ্ছে চরমপন্থী। যারা অসহযোগ বা সত্যাগ্রহের নীতি নিয়েছিলেন তারা হচ্ছে নরমপন্থী। আর অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ, পরবর্তীকালে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ইভিন নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত, তার আগে চিত্তরঞ্জন দাস, এনারা সবাই ভেবেছিলাম ইংরেজ সরকারকে এইভাবে তোষামোদ করে চলাটা সম্ভব নয়, তাহলে ওরা কোনোদিনই স্বাধীনতা দেবে না। ফলে ওরা কি করলো, তোমার কি বলে, ওরা যেটা করলো সেটা হচ্ছে যে আহ ওরা যেটা করলো সেটা হ্যাঁ, যেটা বলছিলাম, ওরা যেটা করলো সেটা হচ্ছে তোমার সশস্ত্র বিপ্লবের পথটাকেই বেছে নিল। ঠিক আছে, সেই কারণেই কবি এই সশস্ত্র বিপ্লবের পথকে বেছে নিয়ে তিনি তার এই কবিতাটি গানের আকারে তিনি রচনা করলেন পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল মোচন করবার জন্য, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। ঠিক আছে, কবি বীর তরুণদেরকে বলেছেন যে লোহার যে কপাট, মানে গারদ, গারদ যেটা থাকে, যে লোহার গারদ, সেটাকে ভেঙে আমাদেরকে প্রলয় রূপে, ঠিক আছে, দেখো এই কবিতাটার সঙ্গে তোমাদের সে বিদ্রোহী পড়িয়েছিলাম, বিদ্রোহীর কিন্তু বেশ মিল রয়েছে। এইভাবে মহাদেবের মতো প্রলয় রূপ ধরে ইংরেজ সরকারের এগেনস্টে লড়াই করতে হবে, ইংরেজ শাসক সম্প্রদায়ের এগেনস্টে তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে হবে, এবং বিপ্লবীদেরকে তিনি উজ্জীবিত করেছিলেন যে না, জেগে ওঠো, তোমরা ঝিমিয়ে পড়ো না। বারবার ইংরেজরা কি করছে, বিপ্লবীদের যতই বেশি তারা করুক তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে মেরে ফেলছে, ফাঁসির দড়িতে দিয়ে দিচ্ছে। তো এইগুলো যদি করে, স্বাভাবিকভাবে বিপ্লবীদের মন ভেঙে যাচ্ছে যে তারা কিছুই করতে পারছে না। তো কবি কাজী নজরুল ইসলাম তিনি এর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, মানে তিনি এই চাঙ্গা করার জন্য, এক কথায় তাদেরকে জাগিয়ে তোলবার জন্য তিনি তার এই গানটি রচনা করেছিলেন। ওকে, তাহলে এটা অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, এটা কিন্তু মনে রাখবে। 1899-এ কবির জন্ম এবং 1976 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের মৃত্যু, এগুলো তোমাদের নোটেই দেওয়া আছে, তবু একবার জাস্ট বলে দিলাম। ভাঙার গান, যেটা কবির চতুর্থ কাব্যগ্রন্থ, তার প্রথম কবিতা হচ্ছে এই কারারই লৌহ কপাট। এই কারারই লৌহ কপাট প্রথম দিকে এটা কবিতা আকারে প্রকাশিত হয়। কার নির্দেশে হয়েছিল বা কার অনুরোধে হয়েছিল, বললাম যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবী কবিকে এই বিষয়ে তিনি অনুরোধ করেন, তখন কবি এই কবিতাটি লিখেছিলেন। পরবর্তীকালে এটা গান হিসাবে প্রকাশিত, পরবর্তীকালে এটি গান হিসাবে প্রকাশিত হয়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে চলো এবার আমরা কবিতাটা পড়বো। যেটা আগেই বলেছি যে বাংলার কথা পত্রিকায় এই প্রকাশিত হয়েছিল। আর চিত্তরঞ্জন দাশের বাড়ি ছিল কোথায় বলতো, ওই তালতলা লেনে, তোমাদের এর আগে পড়িয়েছি। তো সেখানে বসেই কবি এটা ব্যবহার করে। তবে একটা জিনিস বলবো এক্ষেত্রে, এই যে কপাট, কারার ওই লৌহ কপাট, এই কপাট শব্দটা কিন্তু আগে ছিল না। এই শব্দটা আগে ব্যবহার করা হয়েছিল কবাট নামে, ক বয়ে আকার ট, এখানে লিখতে পাচ্ছি না, আমি নোটসে লিখে দিচ্ছি। কবাট নামে ব্যবহার করা হয়েছিল, প্রথম প্রকাশকালে কবাট শব্দটা ছিল। পরবর্তীকালে বাংলা একাডেমি থেকে কাজী নজরুল ইসলামের যে রচনা সমগ্র, সেখানেও প্রথম খণ্ডে কবাট শব্দটা ছিল, কিন্তু পরবর্তীকালে ওটা চেঞ্জ হয়ে গিয়ে কপাট করা হয়েছে। ঠিক আছে, এই যে গানটা সৃষ্টি করেছেন, এই প্রেক্ষাপট, এই যে গল্পটা বললাম, এই প্রেক্ষাপটটা কার কথা থেকে জানা যায়, মুজাফফর আহমেদ, মুজাফফর আহমেদের স্মৃতিচারণা থেকে জানা যায়। অনেকে আবার মনে করেন যে তিনি এই ভাঙার গান শীর্ষক এই যে গানটি তিনি জেলে থাকাকালীন লিখেছিলেন, এবং কবি এই গ্রন্থটি মেদিনীপুরবাসী, এবং কেন না সেই সময় মেদিনীপুরের মানুষ সব থেকে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিল। তোমরা জানো যে মেদিনীপুর থেকে অনুশীলন সমিতি গড়ে তোলা হয়, সেই সময় তোমার কি বলে অনুশীলন সমিতির বিভিন্ন কার্যকলাপ সেখান থেকে হতো। পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলনে আমরা তোমার কি বলে একে পাচ্ছি,
মাতঙ্গিনী হাজরাকে পাচ্ছি, তিনিও মেদিনীপুর থেকে। তাহলে মেদিনীপুরের সেই সময় একটা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল সেখানকার মানুষের। তাই সেখানকার মানুষ এবং বিপ্লবীদের উদ্দেশ্যে কবি তার এই কাব্য তিনি কি করেছিলেন, উৎসর্গ করেছিলেন। বাসন্তী দেবী তিনি তার কাগজের জন্য বলেছিলেন যে একটা কবিতা দিতে নজরুলের কাছে। তো নজরুল সেই অর্থে এই কবিতাটি লিখেছিল। বলছে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। ঠিক আছে, অর্থাৎ কি বলতে চেয়েছে, কারার ওই লৌহ কপাট। এর অর্থগুলো পড়বে, আমি বলে দিচ্ছি অর্থগুলো, টিকা আছে প্রচুর, দিয়েছি আমি টিকাগুলো। লৌহ কপাট মিন্স হচ্ছে লোহার তৈরি যে গারদগুলো, সেগুলোকে ভেঙে ফেলতে বলেছেন তিনি। বিপ্লবীদের বলছেন অত্যাচারী ব্রিটিশ সরকারের যে জেলখানার যে আগল, সেই লৌহ কপাট, বলছে তুমি ইংরেজদের দমন, তারা যে দমন নীতি ব্যবহার করছে, এত মারধর করছে, তাতে ভীত হয়েও না, তাদের শোষণ থেকে মুক্তির পথ বের কর। ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। তাহলে তাদের কি বলতে চেয়েছেন তিনি, তিনি বলছেন তাদের শোষণ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তাদের যে গারদ, তারা যে মানসিক শারীরিক অত্যাচার করছে, সেই গারদে তার থেকে তোমাকে মুক্তি লাভ করতে হবে। পাষাণ বেদী বিপ্লবীদের রক্তেই, মানে তাদের রক্তে, তাদের মৃত্যুতে, যে শিকল পুজোর পাষাণ বেদী তাদের রক্তে ভেসে যাচ্ছে লৌহ প্রাচীরকে, সেই লৌহ প্রাচীরকে কবি বলছেন ভেঙে ফেলো, স্বাধীনতার মাধ্যমে তোমাকে সেই কারাগারকে ভেঙে ফেলতে হবে। তারা যে অত্যাচার করছে, বিপ্লবীদের অকথ্য অত্যাচার নেমে আসতো বিপ্লবীদের উপর, তাই তো, সরি ব্রিটিশদের, তো তাদের রক্তে, সেই বিপ্লবীদের রক্তে রঞ্জিত হয়ে যেত লৌহ কারাগার। ভিতরে অভ্যন্তরে তরুণ বিপ্লবীদের এই যে নীরব বলিদান, সেটাকেই কবি বলছেন, সেটাকে কবি ফিট মানে আর কি ফুটিয়ে তুলেছেন কবিতায়। তিনি বলছেন যে এই লৌহ কপাটকে ভেঙে ফেলো, ওরেও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। ঠিক আছে, ওরেও তরুণ ঈশান। তরুণ ঈশান মানে কি, এখানে ঈশান মানে হলো প্রলয়ের দেবতা শিব। শিব হচ্ছে প্রলয়। আমরা যখন সতীকে নিয়ে পৌরাণিক কাহিনীতে পড়েছিলাম, তো সতীকে নিয়ে কি করেছিল শিব, যখন সতী তোমার স্বামীর প্রতিনিন্দা সহ্য করতে পারেনি, তখন সতীকে কাঁধে নিয়ে শিব চতুর্দিকে ঘুরেছিল। হ্যাঁ, সেই তার যে সেই প্রলয়, তার যে নৃত্য, সেটা কেউ থামাতে পারছিল না, যতক্ষণ না নারায়ণ তার ওই চক্র দিয়ে সতীর দেহকে টুকরো টুকরো করে দিয়েছিল, তাকে শিবকে নিরস্ত্র করবার জন্য। সেই পৌরাণিক কাহিনীর অবতারণা করেছেন। ওরেও তরুণ ঈশান, ঈশান মিন্স সেখানে শিব, বাজা তোর প্রলয় বিষান, যে সৃষ্টি করতে পারে সে ধ্বংসও করতে পারে, বাজা তোর প্রলয় বিষান। ঠিক আছে, যারা বিপ্লবের মন্ত্রে, যারা দীক্ষিত, তাদের কথা বলেছে এখানে। তোর প্রলয় বিষান বাজা, ধ্বংস নিশান। ঠিক আছে, মানে ধ্বংস করে ফেলে শিবের সেই যে তোমার সেই যে মানে তোমার রূপ, সেই রূপটাই দেখতে চেয়েছে। উরুক প্রাচীর, প্রাচীর ভেদ। উরুক প্রাচীর, এখানে প্রাচীর মিন্স দুটো প্রাচীর, একটা পূর্বের কথা বলা হয়েছে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা প্রাচীর মিন্স পূর্ব দিক, প্রথমটা, আর একটা প্রাচীর মানে পাঁচিল, এটা খেয়াল রাখবে। প্রথম প্রাচীরটা হচ্ছে পূর্ব দিক, উরুক প্রাচীর মানে পূর্ব দিকের পাঁচিল ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রাচীর শব্দের অর্থ পূর্ব দিক, পরাধীনতার অন্ধকার যেখানে আবৃত করে রেখেছে, যেখানে সূর্যোদয় ওঠেনি, সেই কবি সেই তরুণ সমাজকে বলছে তার সূর্যোদয় তোমাদেরকে ঘটাতে হবে, এদেশের প্রাচীরকে ভেঙে ফেলতে হবে, সেই পূর্ব দিকের প্রাচীরকে ভেঙে ফেলতে হবে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে। গাজনের বাজনা বাজা, গাজন একটা উৎসব, তোমরা জানো যে চৈত্র সংক্রান্তিতে গ্রাম বাংলায় একটা লৌকিক উৎসব দেখা যায়, যেটা শিবকে কেন্দ্র করে উৎসবটা হয়ে থাকে। প্রত্যেক মানুষ, অনেক বৃদ্ধ থেকে অল্প বয়সী, সবাই গাজন উৎসবে অংশগ্রহণ করে
এটা একটা ধর্মীয় বাতাবরণ শুধু নয়, এখানে অনেক মেলা বসে, অনেক হিন্দু অহিন্দু সবাই এখানে যোগ দেয়। কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্যকে। বলছে যে নজরুল সাম্রাজ্যবাদী অত্যাচারী ইংরেজ শাসক কুলকে সে কি বলেছে, একটা মিনিট একটু হোল্ড করো, একটা জাস্ট ফোন আসছে, একটু হোল্ড করো। হ্যাঁ, শোনা যাচ্ছে? চলো, আচ্ছা। হুম, হ্যাঁ, যেটা বললাম যে উম, তোমরা কেউ আমাকে বলোনি, হ্যাঁ, সাহিত্য সঞ্চয়টা তো ওপেন করতে হবে। ও, সবাই বই খুলে রাখবে, আর টেক্সট বই ক্লাসে দেখবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এখানে তো আমি লিখতে পারছি না, এটাতে নোটটাই বলে দেবো। দেখো, হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে বলছে না যে কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, তো ব্রিটিশ শাসক কুলকেই এখানে মালিক এবং রাজা বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ শাসক কুলকে এখানে মালিক এবং রাজা বলে উল্লেখ করা হয়েছে। প্রায় 200 বছর ধরে ভারতের বুকে ইংরেজ শাসকেরা তাদের শাসন ক্ষমতা প্রয়োগ করেছে, ঠিক আছে? তাদের অধীনে ভারতবাসী লাঞ্ছিত, পদদলিত, ভারতবাসীর কোনো প্রকার স্বাধীনতা ছিল না। ভারতবাসীর ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে স্বৈরাচারী ব্রিটিশ সরকার। এখানে এই মালিক এবং রাজা তাদেরকেই বলা হয়েছে, মানে ওরাই একমাত্র সাজা দিচ্ছে। তারপর দেখো, এই যে বলছে হা হা হা, পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী। মানে ইংরেজরা কি করেছে, অধিকাংশ মানুষকে, যারা বিপ্লবী, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের নির্মম অত্যাচার নেমে এসেছে, তাদের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে যেখানে তারা দেশমাতৃকাকেও যেন কি করতে পারে, ফাঁসির কাঠে ঝুলিয়ে দিতে পারে, এমন অবস্থা। এমন অমূলক ভাবনার কারণেই কিন্তু কবির হাসি পেয়েছে, ঠিক আছে? এটাই মনে করা হচ্ছে যে একসময় দেশমাতৃকাকেও তারা বোধহয় তোমার কি বলে, ফাঁসিতে ঝুলিয়ে দেয়। ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটান। এখানে পাগলা ভোলা কাদেরকে বলেছে, যাদের বলা হচ্ছে যে যারা ওই মানে শিবের মতো রুদ্র রূপ ধারণ করতে বলা হচ্ছে, যে তরুণ প্রজন্মকে, এই পাগলা ভোলাদের মৃত্যুকে জীবন পানে ডেকে আনার সাহসী পদক্ষেপ জানাতে বলেছে, ঠিক আছে? স্বাধীনতার পূজারী নজরুল, তাদের কথা বলা হয়েছে। এখানে বিপ্লবীদেরকে পাগলা ভোলা বলা হচ্ছে, বলছে কারদ গুলো জোরসে ধরে হ্যাঁচ কাটানে, যাতে ভেঙে ফেলে, মানে এক কথায় এইভাবে স্বাধীনতা আনতে হবে, তাই বলছে। মার হাঁক হইদড়ি হাঁক, কাঁধে নে দুন্ধুবি ঢাক। মার হাঁক হইদড়ি হাঁক, কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি। তো হৈদড়ি হাঁক বলতে এখানে কি বলা হচ্ছে, হৈদড়ি হাঁক মানে জানো, এখানে সিংহের গর্জনকে বলা হয়, প্রচন্ড গর্জন। আর দুন্ধুবি মানে ঢাক,
যে যুদ্ধের আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে যে ঢাকটা বাজানো হয়, দিয়ে যুদ্ধকে আহ্বান করা হয় প্রথমবার, সেইটাকে বলা হচ্ছে, সেই জয় ঢাককে বলা হচ্ছে, যুদ্ধে ব্যবহার করা হয়। যুব সমাজকে ব্রিটিশদের, বিপ্লবীদের ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। রুদ্র শিবের মতো প্রচন্ড বিক্রমে যে ঢাকের আওয়াজ তুলে ব্রিটিশ শক্তিকে যারা কাঁপিয়ে দিক, এটাই বলছে। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পান, মানে মৃত্যুকে না ভয় পাওয়ার কথা বলেছেন। নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বৈশাখী। দেখো, কাল বৈশাখী মানে এটা ঝড়ের কথা বলা হচ্ছে, যেটা বাংলায় দেখা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। আর কাটাবি কাল বৈশাখী বলছে তোরা কি বসে বসেই দিন কাটাবি, দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। এই কাল বৈশাখী আর কাটাবি কাল বৈশাখী, এটা খেয়াল রাখবে, ঠিক যেমন ওই প্রাচীর আর প্রাচীর এইটা বলা হয়েছে, ঠিক আছে। ভীম কারার ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল, ঠিক আছে। এটারই কথা বলা হচ্ছে, যে যেখানে ভীম কারা মানে এই যে বিশাল ব্রিটিশদের যে বিশাল কারাগার, সেই জেলখানাকে ধ্বংস, তাদেরকে সেখান থেকে উৎখাত করার কথা বলা হয়েছে, ভেঙে ফেলার কথা বলা হয়েছে, তার কথাই কবি এখানে বলেছে। বলো, বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে এ তো গেল কবিতাটা। কবিতার কবিতাটার যে যে জায়গাগুলো পড়তে হবে, লাইনগুলো তো দিলাম বুঝিয়ে। যেটা বলছিলাম, এই যে দুন্দুবি ডাক, এগুলো তো বলে দিয়েছি কোনটা কি। যে টিকাটার কথা বলছিলাম, টিকা কোনগুলো টিকা পড়তে হবে, এক গাজন, যেটা বলেছি ওই চৈত্র মাসে শিব ঠাকুরের বা ধর্ম ঠাকুরের মাহাত্ম্য, একটা লোকায়ত উৎসব, যেখানে সমস্ত সর্বধর্মের মানুষ, হিন্দুরা বিশেষ করে মানে আর কি অংশগ্রহণ করে, এবং সর্বধর্মের মানুষ সেই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। হৈদরী কথাটার অর্থ কি? হৈদরী, নজরুল ইসলাম হৈদরী শব্দটা ব্যবহার করেছেন, মানে এটা হচ্ছে একটা ছন্দবদ্ধ কাব্যরূপ, এক কথায় বলে হাঁক যেটাকে বলা হয়, ঠিক আছে, খুব জোরে হাঁক দেওয়া। এখানে হযরত মুহাম্মদের যে জামাতা ছিলেন হযরত হায়দার আলী, যিনি চতুর্থ খলিফা ছিলেন, এই হায়দার আলীর প্রসঙ্গ, তিনি অত্যন্ত বড় যোদ্ধা ছিলেন, তার শারীরিক ভাব, মানে তার গলার আওয়াজ, এগুলো যথেষ্টই খুবই বিখ্যাত ছিলেন, ঠিক আছে। নজরুল তার বিভিন্ন কবিতায় হায়দার আলীর প্রসঙ্গ নানা ভাব ফুটিয়ে তুলতে ব্যবহার করেছেন। দুন্দুবি ঢাক মানে হচ্ছে দামামা, যেটাকে আমরা রণবাদ্য বলি, বড় ঢাক বিশেষ। কালবৈশাখী বলে দিয়েছি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ঝড়টা হয়ে থাকে বাংলায়, ব্যাস এই কাজী নজরুল ইসলামের ডিটেলটা বললাম। এখানে দেখো প্রত্যেকটা কোন দেবতার আরাধনা করা হয়েছে, কে, প্রত্যেকটা লাইন বারবার বলছি, খুব খুঁটিয়ে পড়তে হবে এই প্রশ্নগুলো, যাতে কবিতাটা একবার দিয়ে তোমরা যাতে খুঁটিয়ে সবকটা জায়গা পড়তে পারো, সেটা আশা করি এখানে বলে দিয়েছি। কাব্যগ্রন্থটি কবে বাজেয়াপ্ত হয় সেটাও দেখো আছে, 1924 নভেম্বর মাস কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত করে দিয়েছিল ইংরেজ সরকার, যেহেতু এটা দেশ মাতৃকাকে নিয়ে লেখা, সেই কারণে বিরোধী বিদ্রোহীর মতোই। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে। প্রলয় আর বিষাণ, প্রলয় দোলা আর হচ্ছে বিষাণ, দুবার ব্যবহার করা হয়েছে দেখো। দুন্ধুবি মানে দামামা, যেটাকে আমরা বলে থাকি শিকল পুজো, মানে ইংরেজ শাসন, তাদের যে কবিতায় প্রশ্নবোধক বাক্যের সংখ্যা কটি, 6টি, যতগুলো প্রশ্ন চিহ্ন দেওয়া বাক্য রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ, সেইভাবেই করে দেওয়া হয়েছে তোমাদের কোশ্চেনটা। এইভাবে আমি সবগুলোই করে দেবো।
এরপর আছে আমরা। কারোর কি কোনো অসুবিধা হলো লাইনগুলো নিয়ে? রিমিকার কোনো প্রবলেম? ওকে, ম্যাম হ্যাঁ বল। বলছি যে প্রশ্নবোধক বাক্য 5টা আছে তো, 6টা তো নেই। 6টা নেই? না। শিওর? দাঁড়াও। হ্যাঁ ম্যাম, কবিতাটা দেখুন আপনি। একটা ওই কে মালিক কে সে রাজা, দুটো মুক্ত স্বাধীন সত্য কেড়ে, ও 3টে। ম্যাম, কে মালিক এসে রাজা, ওটা দুটো ধরতে হ্যাঁ, হবে? দুটো ওটা আমি ধরতে একটা হবে। ধরেছি। দুটো আছে। তাহলে ঠিক আছে। শিখায় এহীন তথ্য কেড়ে, দুটো 4টে। 5টা ভগবান পড়বে ফাঁসি। আর এই যে কাটাবি কাল বসে কি, 6টা। সেটা হতেই পারে, কারণ হচ্ছে আমি তো টাইপ করতে দিই, টাইপে তো মারাত্মকভাবে ভুল আছে, যতটা পারি দেখি, সেই জন্য আমি তবু চেক করে নিয়েছি। চলো, নেক্সট হচ্ছে আমরা। আর কোনো সমস্যা নেই তো? দেখে নিয়েছো ভালো করে? আর কোনো সমস্যা নেই। ঠিক আছে। এবার হচ্ছে আমরা। আমরা হচ্ছে ডেঞ্জারাস কবিতা, বেশ কঠিন আছে। আমরাতে ভর্তি টিকা। টিকা কতগুলো দিয়েছি দেখি, যদি না দিয়ে থাকি তাহলে আবার দিতে হবে। কবিতাটাকে পড়িয়ে নি। আমরা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। সব কবিতা থেকে টিকা থাকবে এমনটা কোনো কথা নয়, যেমন ওই আবহমান, ওগুলো থেকে টিকা দেওয়ার মতো কিছু নেই, তবে টিকা তোমাদের যে যে কবিতা থেকে গুরুত্বপূর্ণ সেগুলো তো অবশ্যই করবে। ঠিক আছে। সত্যেন্দ্রনাথ দত্তের আমরা। আমরা হচ্ছে যে আমরা কবিতাটা প্রথমে বাণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। পরবর্তীকালে এই কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। আমরা কবিতাটি প্রথমে বাণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে এটি কুহু ও কেকা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। বাণী পত্রিকা 1911 খ্রিস্টাব্দে এবং পরে 1912 খ্রিস্টাব্দে কুহু ও কেকা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। বলছে যে কবিতায় তিনি জন্মভূমির বঙ্গদেশের সৌন্দর্য স্নেহময় রূপের বিবরণ দিয়েছেন, ঠিক আছে। স্নেহময় রূপের বিবরণ দিয়েছেন, বঙ্গদেশের সৌন্দর্যের বিবরণ দিয়েছেন। এর পাশাপাশি কবি বাঙালির শৌর্য বীর্য জ্ঞান গরিমা স্থাপত্য ভাস্কর্য এই সমস্ত অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। 1882 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম এবং 1922-এ মৃত্যু। কবিতাটা নিঃসন্দেহে খুব তোমার কি বলে, খুব বিখ্যাত একটা কবিতা, ঠিক আছে। এই কুহু ও কেকা তার খুব বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল সবিতা। সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম যে কাব্যগ্রন্থ ছিল সেটা হচ্ছে সবিতা। তবে এই কাব্যগ্রন্থতে কবির নাম ছাপা হয়নি। পরবর্তীকালে ওই সন্ধিক্ষণ বেনু বীণা এগুলোতে কবির নাম ছাপা হতে শুরু করে।
1911-তে বললাম যে বাণী পত্রিকাতে এটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে হ্যাঁ 1912-তে কিন্তু কুহু ও কেকাতে প্রকাশিত হয়েছে, মানে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বলছেন কবি যে মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। আমরা বাঙালি যারা, কবি বলছেন যে পুণ্যতোয়া গঙ্গার তীরে, আমরা বাংলার মানুষ, আমরা গঙ্গার তীরে বঙ্গভূমিতে আমাদের বাস। তখন ছিল অবিভক্ত বাংলা যখন কবি লিখছেন, অর্থাৎ বঙ্গদেশ মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ তখন বিভক্ত হয়নি। তাই সেই সময় বাম দিকে কি ছিল, বাম দিকে ছিল হচ্ছে সিলেট বা শ্রীহট্ট, যেখানে ওই যে বাম হাতে যার কমলার ফুল, ওখানে কমলা লেবুর ফুলের সমারোহ। আর ডান দিকে ছিল ছোট নাগপুর, ডাহিনে মধুক মালা, মানে ছোটনাগপুরের মালভূমি যেখানে মহুয়া ফুলের দেশ, পুরুলিয়া, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত এলাকাগুলো। উত্তরে বলছে যে ভালে মানে কপালে, মানে একদম উপরে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা, মানে দক্ষিণে সাগর, ভুবন আলা। ঠিক আছে, কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ। বলছে যে কোল ভরা যার ধন কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। অর্থাৎ কি, দক্ষিণে সাগর তার বন্দনা গান করে চলেছে, বুক ভরা স্নেহ, ধনধান্যে ভরা এই দেশ। এখানে দেখো দুটো ফুলের কথা বলছে, অতসী আর অপরাজিতা, তাতে ভূষিত দেহ। এই যে অতসী আর অপরাজিতায় ভূষিত দেহ, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। ঠিক আছে, সেই তীর্থভূমিতেই আমরা বাস করি, এই কথাটা বলা হয়েছে। তাহলে এই লাইনটার মাধ্যমে এই কথাগুলোই বলা হয়েছে। এই যে মুক্তবেণীর গঙ্গা, মুক্তবেণী কি, এটা গঙ্গা নদীর একটা পৌরাণিক প্রসঙ্গ আছে। স্বর্গ থেকে যখন আমরা দেখছি যে যে বিক্ষোভ দেখাচ্ছেন দেবাদিদেব, মানে গঙ্গার যে অস্তিত্ব সেটাকে কেউ স্বীকার করতে চাইছে না, তখন গঙ্গাকে কি করলেন তিনি, জটায় ধারণ করেছিলেন। এরপর ধীরে ধীরে তা মর্তে নেমে কুলুকুলু ধ্বনিতে গঙ্গা নামে প্রবাহিত হয়। ঠিক আছে, মানে ওটাকে শিব গঙ্গাকে জটায় ধারণ করেছিলেন। গঙ্গা শুধুমাত্র, গঙ্গার একাধিক নাম আছে, কোথাও জাহ্নবী, কোথাও মন্দাকিনী, কোথাও অলকানন্দা, কোথাও ভাগীরথী। বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গঙ্গা নদীর বিভিন্ন নাম রয়েছে। হিমালয়ের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি, ভারতের দীর্ঘতম নদী এটি। ঠিক আছে, একদম পবিত্র নদী। পশ্চিমবঙ্গেও এটি হুগলি বা ভাগীরথী নামে পরিচিত। তাহলে মুক্তবেণীর গঙ্গা, তাহলে এই দুটোই, মুক্তবেণী এই গঙ্গা, এই দুটো কিন্তু আমাদের টিকা হিসেবে পড়ে রাখতে হবে। দেখে নিচ্ছি নোটে দিয়েছি কিনা, না দিলে আমি দিয়ে দেবো। তাহলে প্রথমটা এই কথা বলা হয়েছে প্যারাটাতে। তারপরে বলছে, আচ্ছা ওই দিকগুলো খুব সুন্দর করে এখানে করা হয়েছে, সেটা ভালো করে দেখবে। যে ওই যে যেখানে বলছে না, বাস করি এই তীর্থে বরদ বঙ্গে, বরদান করেন যিনি, বরদ বলতে তাকেই বোঝানো হয়েছে, মানে বঙ্গমাতা। ঠিক আছে, যার কোল জুড়ে, যার শস্য শ্যামলা বঙ্গে, সুজলা সুফলা বঙ্গে আমরা বাস করি।
আচ্ছা, ভালে কাঞ্চন শৃঙ্গ মানে উত্তরে কাঞ্চন শৃঙ্গ, ভালে মানে কপালে মানে উঁচুতে একদম ওপর, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সাগর মানে দক্ষিণে নিচে, ডান দিকে কোনটা বাম দিকে কোনটা, বাম দিকে যেটা হচ্ছে কমলা, যেটা হচ্ছে শ্রীহট্টের কথা বলা হয়েছে, ঠিক আছে, শ্রীহট্ট, সেখানে আমরা বাস করি। এবার বলছে যে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। বলছে আমরা বাঘের সঙ্গে যুদ্ধ করি, অর্থাৎ দক্ষিণে সুন্দরবন যেখানে অনেক মানুষ মধু কাঠ এই সমস্ত সংগ্রহ করতে যায়, গিয়ে তারা কি হয়, এই সাপের সরি বাঘের সম্মুখীন হয় এবং তাদের প্রাণ যায়। তাছাড়া ওখানে আর কি আছে, সাপ আর কুমির, তাদের সঙ্গে অহরহ লড়াই করে, যে নাগেরে লড়াই করে তাদের সঙ্গে জীবনকে মানে জীবনকে বাজি রেখে মৃত্যুর কাছে তাদেরকে মানে তোমার কি বলে সঁপে দিয়ে তাদের কি হয়, এইভাবে তাদেরকে টিকে থাকতে হয়, ঠিক আছে। বাঙালি এইভাবেই জীবন যুদ্ধে জয়ী হয়েছে। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আচ্ছা, এবার দেখো, দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহ, প্রপিতামহ আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। চতুরঙ্গ কথার অর্থটা কি, এই যে চারটে দল হয় না, যদি কেউ প্রাইমারি টেট দিয়ে থাকো এবছর, এরা চতুরঙ্গ রিলেটেড একটা প্রশ্ন এসেছিল। চতুরঙ্গ মিন্স হাতি, ঘোড়া, রথ আর পদাতিক। হাতি, ঘোড়া, রথ আর হলো পদাতিক, এই চার ধরনের বাহিনীর সমন্বয়। ওকে, রামচন্দ্র মানে হচ্ছে দশরথ এবং কৌশল্যার পুত্র। রামচন্দ্র দশরথ এবং কৌশল্যার পুত্র, ঠিক আছে। দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে মানে ঠাকুরদা। এখানে আর্য এবং অনার্য এই দুইয়ের দ্বৈরথের কথা বলা হয়েছে, দুজনের যুদ্ধের কথা বলা হয়েছে। রামচন্দ্র তো দশরথ এবং কৌশল্যার পুত্র, তারই কথা বলা হয়েছে। আর এখানে চতুরঙ্গ মানে আমরা চারটে হাতি নিয়ে যুদ্ধ করি, ঘোড়া নিয়ে যুদ্ধ করি, রথ নিয়ে আর পদাতিক সেনা নিয়ে যুদ্ধ করি, এই চারটে বিষয়কে নিয়ে যুদ্ধ করি বলে এটাকে পদাতিক এই চতুরঙ্গ বলা হচ্ছে, ঠিক আছে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এই যে যেখানে বলেছে যে আমাদের ছেলে বিজয় সিংহ, যেখানে বলছে বিজয় সিংহ কি করতেন, তিনি ভারত মহাসাগর পার হয়েছিলেন, গিয়ে লঙ্কা ভূমিতে উপস্থিত হন এবং সেখানে সেনা গঠন করে তিনি জয় করেন, লঙ্কাকে জয় করেন। সত্যেন্দ্রনাথ দত্ত তার সেই সাহসিকতার কথা বলে গেছেন। এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলের আর হাতে। মগেরে মনে আছে কোন জায়গাটা আমরা পড়লাম, মগ কোথায় পড়ছিলাম, কয়েকদিন আগেই বলেছি, কোন জায়গা পড়লাম, এই যে মগ, ভুলে গেছো তো? মগ হচ্ছে আরাকান রাজসভায় পড়ছিলাম না, ওখানকার মগেরা শাসন করেছিল, সেই মগেরা। মগ আরাকান রাজসভা চট্টগ্রামে যে উদ্বাস্তু আরাকান রাজসভা যারা পরবর্তীকালে শাসন করেছিল, যে জলদস্যু ছিল মগ, তাদের কথা বলা হচ্ছে, যারা মূলত খুলনা, নোয়াখালী, সুন্দরবনের কিছুটা অংশতে ওরা লুটপাটটা চালাতো, ওই যে জল মানে উপকূলীয় এরিয়া যেগুলো থাকতো, কোস্টাল এরিয়া, সেখানটাতে ওরা থাকতো, ওরা তো জলদস্যু। আর মোগল মানে তো জানো প্রাচীন মঙ্গোলিয়া থেকে এসেছে মোগলরা, যারা তাতার জাতির শাখা, যারা মনে করা হয় যে মোগলদের প্রথম কে ছিল, বাবর, তাই তো, শাসক। মোগলরা অত্যন্ত সাহসী এবং তাদের সব থেকে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, আকবর। যুদ্ধপরায়ণ, শক্তিশালী,
এই মোগল আর মগেদের কথা বলা হয়েছে। চাঁদ প্রতাপের হুকুমে ঘটিতে হয়েছে দিল্লি নাথে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলছে, এই যে চাঁদ, বাংলার চাঁদ রায়, প্রতাপ রায়, 12 ভূঁইয়া আছে যে জমিদার 12 জন, তাদের কথা বলা হয়েছে। তাদের মধ্যে ওই দুজন হলো চাঁদ রায় আর প্রতাপ রায়। জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল শঙ্খকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। জ্ঞানের নিধান আদি বিদ্যান, অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত সাংখ্য, সাংখ্য দর্শন কার? কপিল। কপিল হচ্ছে একজন মুনি। ঠিক আছে, ঋগ বৈদিক যুগে আমরা যে মুনিদের কথা জানতে পারি, বেদ, বেদ আর বেদাঙ্গ, ওখানে কতগুলো দর্শন, একজন কপিল হচ্ছেন একজন ফিলোসফিস্ট, একজন দার্শনিক। তাদের কতগুলো, যেমন পতঞ্জলি, কপিল, যেমন জৈমিনী, এই যে ঋষিগুলো, এর এক একটা ফিলোসফি, তার এক একটা দর্শন ছিল তাদের। কপিলের হচ্ছে সাংখ্য দর্শন। ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। বাঙালি অতীশ, অতীশ দীপঙ্কর, মনে আছে তো, যে বৌদ্ধ ধর্ম, অতীশ দীপঙ্কর বৌদ্ধ পণ্ডিত, তার কথা বলা হয়েছে যে তোমার কি বলে, খুব কষ্ট করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল একেবারে হিমালয়ের ওই সাইডে গিয়ে। ঠিক আছে, শ্রীলঙ্কায় ওই ওই দিকেও গিয়ে জালিল জ্ঞানের, তিব্বতে, সরি তিব্বতে গিয়েছে, শ্রীলঙ্কা না, তিব্বতে, তিব্বতে হিমালয়ের একটা অংশ তিনি, মানে বরফ, পৃথিবী বরফ, হিমালয়ের এরকম জায়গায় প্রচন্ড ঠান্ডায় সেখানে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, দেখো লেখাই আছে পরে। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি, এই যে বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এই যে পক্ষ সাতন, পক্ষধর হলেন মিথিলার একজন যে আর কি কোনটা ন্যায় কোনটা অন্যায় এই সমস্ত বাণী টানি দিত, জয়দেব মিশ্র আর কি, খুব বিখ্যাত নাম, তার কথা বলা হয়েছে পক্ষধর। আর আরেকজন হচ্ছে পক্ষধর মানে মিশ্র, যেটা জয়দেব মিশ্রর কথা বলছি তাকে। আর তাকে কে হারিয়েছিল? শ্রী চৈতন্যদেব। ঠিক আছে, পক্ষধরের পক্ষ সাতন করি, মানে পক্ষ সাতন মানে পক্ষচ্ছেদন, মানে তার অহংকারের আঘাত দিই। তিনি ভাবতেন তিনি অনেক কিছু জানেন, এই জয়দেব মিশ্র, তার সেই জায়গাটাকে চৈতন্যদেব তার সেই অহংকারকে ভেঙে চুরমার করে দেন, অহংকারকে ভেঙে চুরমার করে দেন। এবং ওই কারণেই বলেছে পক্ষধর, পক্ষধর মিন্স লিখে রাখো মিথিলার জয়দেব মিশ্র। আর একজন যে আর কি ব্যাকরণবিদ বলতে পারো, যে একজন ন্যায় জানে এগুলো। আর পক্ষচ্ছেদন মানে হচ্ছে, সরি পক্ষচ্ছেদন, হ্যাঁ পক্ষচ্ছেদন মানে হচ্ছে কারোর অহংকার এটাকে তুচ্ছ মানে শেষ করে দেওয়া। ঠিক আছে, পক্ষ সাতন, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট। বাংলার কবি, বাংলার রবি জয়দেব কবি, কান্ত কোমল পদে, জয়দেব মানে আছে জানো তোমরা, তোমার কি বলে গীত গোবিন্দ, যার জয়দেবের লেখা। বাংলার রবি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন এই জয়দেব, গীত গোবিন্দ রচনা করেছিলেন। এই শ্রী চৈতন্য দেবকেও প্রকাশের জন্য কাব্যটি সংস্কৃত সাহিত্যে নয়, মানে সব জায়গাতেই সকলকে তিনি এই কাব্যটি কিন্তু তোমার কি বলে সকলেই প্রায় আস্বাদন করেছেন। তাই জন্য তিনি কাব্যাকাশে মানে বলা যেতে পারে কাব্যের জগতে তিনি এক প্রকার ভাস্বর হয়ে আছেন, তাকে সবাই চেনে এই গীত গোবিন্দ লেখার জন্য, তাই জন্য তাকে বাংলার রবি বলা হয়েছে। এবার বলছে পড়েছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদ। কাঞ্চন কোকোনদ মানে হচ্ছে এখানে ওই যে পদ্মের কথা বলা হয়েছে। ঠিক আছে, পদ্মের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর হলো স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের গীতি। বরভূধর মানেটা কি? বরভূধর মানে হচ্ছে অষ্টম নবম শতাব্দীতে আমরা যে একটু কয়েকটা কবিতার আগে আমরা পড়েছিলাম না, যে শ্যাম কম্বোজ, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইন্দোনেশিয়াতে যে শৈলেন্দ্র বংশ ছিল, তারা কি করতো বলতো,
ওরা কি করতো, সমুদ্রে যাত্রা করতো এবং সেখানে বাণিজ্য করতো। সেখানে ওরা ওখানে একটা তোমার কি বলে একটা বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন, ওটা হচ্ছে বরগুদরের ভিত্তি। ওই যে বরগুদর স্তূপ, ওটাকে খুব বিখ্যাত, যেটা কম্বোজে রাজা দ্বিতীয় সূর্য বর্মনের রাজত্বকালে। আরেকটা কি হচ্ছে শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম, মোদেরই প্রাচীন কীর্তি। ওঙ্কার ধাম, শ্যাম কম্বোজ, শ্যাম কম্বোজ দক্ষিণ পূর্ব এশিয়ার এই জায়গাগুলো মোদেরই প্রাচীন কীর্তি। আরেকটা দেখো বলছে যে ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। ধ্যান মানে কি? সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন যে ভাস্কর যে শিল্পকে গড়ে তোলে, তিনি তার নিজের মনের মাধুরী কল্পনা সবকিছু দিয়ে একটা পাথরের ওপর মূর্তিটাকে তৈরি করেন। ভাস্কর, এখানে দুজন ভাস্করের নাম করা হয়েছে, বিটপাল আর ধীমান। এইটা খুব গুরুত্বপূর্ণ, এই বিটপাল আর ধীমানের কথা ইতিহাসে রয়েছে, এই দুজনের কথা, বিটপাল আর ধীমান। এই বিটপাল আর ধীমান হচ্ছে যে বলা যেতে পারে বিটপাল কে ছিলেন? ইনি আর ধীমান বললাম যে একজন ভাস্কর ছিলেন। পাল সাম্রাজ্যতে এরা, পাল সাম্রাজ্য তখন এরা বর্তমান ছিলেন, এটা খেয়াল রাখো। হ্যাঁ, ধীমান আর বিটপাল যারা পাল সাম্রাজ্যের সময় তোমার কি বলে ওই সময় কন্টেম্পোরারি, ঠিক আছে। আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়, আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়, অজন্তা মহারাষ্ট্রতে। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি কুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যত। তারপরে বলছে মন্বন্তরে মরি নিয়ে আমরা, মন্বন্তরে মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি। মারি মানে কি? মহামারী, ঠিক আছে, আমরা মহামারী নিয়ে ঘর করি। দুর্ভিক্ষ, মারি মানে মরক, বাংলার আকাশে মরক দেখা দিয়েছিল, আমরা এটা দেখেছি। বারে বারে গ্রাম বাংলা দুর্ভিক্ষ একেবারে মহামারীর কবলে পতিত হয়েছে, এই সময়টাকে বলা হচ্ছে। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। ঠিক আছে, এবার হলো যে বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, বিধির আশিসে মানে ভগবানের আশীর্বাদে, অমৃতের টিকা পড়ি। অমৃত, ঠিক আছে, ভগবানের যে অমৃত, যেটা আমরা জানি যে অমৃত ওই যে বিষ পান করা, এই যে পৌরাণিক যে প্রসঙ্গটা আছে সেটা। দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরানি। দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি, ঠিক আছে। এই যে বিষয়টা, দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরানি। আচ্ছা, এখানে হলো যে দেবতা, আমরা কোনো কিছু আমরা বিপদে পড়লে আমরা ঈশ্বরকেই স্মরণ করি, সেটার কথাই বলা হচ্ছে। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, ঠিক আছে। এখানে দুজনের কথা বলা হয়েছে, একটা নিমাই মানে শ্রী চৈতন্য দেবের কথা বলা হচ্ছে, যেখানে বলছেন যে বিশ্বের চালক, তার মধ্যে যে ঐশ্বরিক একটা সত্তা শ্রী চৈতন্যদেব, তিনি কোনো ধর্ম মানেননি, সমস্ত ধর্মের মানুষের মধ্যে তিনি প্রেম বিতরণ করেছেন, একটা সর্বজনীন ভালোবাসা, দয়া, ভক্তি সবকিছু তিনি বিতরণ করে গেছেন, এটার কথা বলা হয়েছে। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, ঠিক আছে, এখানে নিমাইয়ের কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে যে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, এই যে শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজির যে আধ্যাত্মিক যে ব্যাখ্যা,
তিনি যে হিন্দু ধর্মের দার্শনিক ব্যাখ্যা দিয়েছিলেন সেটা সকলকে মুগ্ধ করেছিল। তার কারণ তিনি শুধুমাত্র হিন্দু ধর্মের কথা বলেননি, তিনি ধর্মটাকে ব্যাখ্যা করেছিলেন সায়েন্টিফিক ওয়েতে। এই কারণেই বিশ্বে তিনি এত বেশি পরিচিত। তার সমগ্র ইউরোপ এবং আমেরিকায় তিনি নাম করেছেন এই কারণে, ঠিক আছে। আর বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। ব্যাঘ্রে বৃষভে মানে, ব্যাঘ্র মানে তো বাঘ জানো, বৃষভ মানে হচ্ছে ষাঁড়, ষাঁড়ে একাত্মতা ঘটানো সম্ভব। শ্বেতাঙ্গ ভারতীয় উভয়ের মনে, উভয়ের প্রতি যে ঘৃণা সেটাকে এড়িয়ে চলতে চাওয়া, ঠিক আছে। অন্তত স্বামীজির যে এই যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণ ভারতীয়দের মধ্যে মানে ইউরোপ এবং ভারতীয়দের মধ্যে যে ঘৃণা, সেটা এইভাবেই স্বামীজি দূর করতে পেরেছিলেন। বা কিছুটা অনেকে যেহেতু ইংরেজরা অনেকটাই বা তোমার কি বলে আমেরিকানরা বা বিদেশিরা স্বামীজির এই বর্ণনায় বুঝেছিল যে না, ভারতীয়দের একটা কোয়ালিটি আছে। তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাণী। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া, ঠিক আছে। তপের প্রভাব মানে এখানে কার কথা বলা হয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কোনটা কার কথা বলা হয়েছে। তপের প্রভাব মানে এখানে জগদীশ চন্দ্র বসুর কথা বলা হয়েছে। জগদীশ চন্দ্র বসু, তার যে তিনি যে বিজ্ঞানী, যে তোমার কি বলে ধাতু বা তাপের যে তাপ গতিবিদ্যা, এই যে কথাগুলো, তার যে তোমার কি বলে তত্ত্ব, সেগুলোর কথা বলা হয়েছে। বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, বিফল নহে বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে, বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদ। তারপর বলছে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। এই লাইনটা আচ্ছা। তারপরে হলো বাঁচিয়া গিয়াছি সত্যের লাগি। বাঙালি সব সময় সত্যের প্রতি তার একটা তোমার কি বলে একটা স্পন্দন জেগেছে, মানে সত্যকে জীবনে আঁকড়ে তারা বেঁচেছে, সত্য সাধনা, সেই কারণেই বাঙালি টিকে গেছে, এটাই বলছে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। পঞ্চবটি মানে পাঁচটা গাছ, এটা কিন্তু টিকা হিসেবে আসবে। পঞ্চবটিটা, পঞ্চবটি টিকা হিসেবে ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। পঞ্চবটি টিকা হিসাবে ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। পাঁচটা গাছের কথা বলা হয়েছে পঞ্চবটির। তারপরে বলছে মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে, শতদল মিন্স পদ্ম, ভবিষ্যতে অমর সে বীজ আমাদেরই করতলে, ঠিক আছে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে শতদল পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি, গোপন সৃজনের শতদলে বাঙালি জাতির ঐতিহ্য তুলে ধরেছেন, স্বজাতির মাহাত্ম্য প্রচার করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমরা কবিতার মাধ্যমে। কবির মতে সৃষ্টির মধ্যেই গোপন থাকে ভবিষ্যতের সম্ভাবনা, সেই সম্ভাবনাকে বাস্তব করে তোলার ক্ষমতা রয়েছে বাঙালি জাতির মধ্যে, কবি একথাই বুঝিয়েছেন। মনি অতুলন ছিল, এটা বললাম। অতীতে যাহার হয়েছে সূচনা, সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বাহুবল কিবা, জাগিবে না দেশাদ্দেশী, যেটা বিষয়
এই যতগুলো তোমার কি বলে কবিতার মধ্যে স্তবক রয়েছে, স্তবকগুলো একটু খেয়াল করবে যে কটা স্তবক রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এই লাইনগুলো। এতজনের কথা বলেছে এখানে, কবিতাটা যথেষ্ট টাফ আছে। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনি। মুক্ত বেনি আগেই বলে দিয়েছি কোনটা। বলছে আমাদের মধ্যে বাহুবল জাগবে না, আমরা কখনো দেশাদেশি করব না। পঞ্চবটি মানে পাঁচটা যে যে গাছকে বলা হয়েছে, বট, বেল, অশ্বত্থ, অশোক আর আমলকি, এই পাঁচটা। বট, বেল, অশ্বত্থ, অশোক আর আমলকি, এই পাঁচটা। অসুবিধা হলো? বল, অসুবিধা আছে? আচ্ছা, আমরা কবিতা টিকা, আচ্ছা নোটটার মধ্যে দেখো তো, নেই নোটটার মধ্যে টিকাটা? একটু দেখে নি, দাঁড়াও। নেই না? ঠিক আছে। আচ্ছা, টিকা আমি দিয়ে দেবো, খালি একটা জিনিস একটু নোট ডাউন করে রাখো যে কোন কোনগুলো টিকা করতে হবে, সেটা খেয়াল রেখে দাও, আমি কালকেই দিই। মুক্তবেণী, গঙ্গা, চতুরঙ্গ, কপিল, রামচন্দ্র, অতসী, কাঞ্চন, কোকনদ, বরবুধর, দিয়ে দেবো আমি সব। শ্যাম, কম্বোজ, ওঙ্কার ধাম, বিটপাল, ধীমান, ধীমান, তারপর বেতাল। বেতাল তো হচ্ছে বেতাল পঞ্চবিংশতির কেন্দ্রীয় চরিত্র, ঠিক আছে, যাকে তোমার কি বলে ওই মন্ত্র বলে কি করা হয়েছিল। হ্যাঁ, প্রচুর তথ্য আছে। যেখানে যেখানে সব সাধনায় আমরা জানি, সব সাধনা মানে এখানে তালবস্যব মানে মৃতের সাধনায়, যখন ওই মৃতের সাধনা করতে যাওয়া যায় তখন যে জিনিস মন্ত্র শক্তি যেটা কাজে লাগে, এটা জনশ্রুতি আছে। রাজা রাজা বিক্রমাদিত্যকে বুদ্ধির পরীক্ষা নিতে গিয়ে তিনি এই ধরনের প্রশ্ন করতেন বেতাল, সেই জায়গা থেকে বেতাল পঞ্চবিংশতি, অর্থাৎ এই বেতাল হলো সেই বেতাল যেটা হলো পঞ্চবিংশতি। একটা মিনিট দাঁড়াও, আমি একবার একটু দেখে নিই যে আমার কাছে ছিল বুকসটা। ঠিক আছে, ওটা নোট আছেই আমার কাছে, আছে হয়তো কোথাও দেওয়া হয়নি, তোমাদেরকে দিয়ে আজকেই দিয়ে দিচ্ছি, আমি দেখছি। আচ্ছা, আচ্ছা, এবার আমাকে বলো যদি কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে বলতে পারো, আদারওয়াইজ তোমাদের বাকি আছে, আর হলো কবিতা বাকি আছে। কবিতা বাকি আছে এখনো, ব্যথার বাসি, জন্মভূমি আজ, আর এই তার পরিচয়। নিতে পারবে আজকে? আর আজকে এই অবধি থাকবে? আচ্ছা, টিকাটা আমি দিয়ে দিচ্ছি, কালকে বাদবাকিটা শেষ করে দেবো, ঠিক আছে? বাদবাকিগুলো টিকা হবে না, ওই তিনটে ইজি আছে, হয়ে যাবে, কারণ ধরে ধরে পড়াচ্ছি তো। এটা খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা অর্থ একটু দেখে নাও, অর্থগুলো আছে কিনা রিমিকা নোটে। অর্থগুলো আছে?
ঠিক আছে, ঠিক আছে, ঠিক, আমি এক্ষুনি দিচ্ছি, আছে আমার কাছে, দিচ্ছি। ঠিক আছে, আজ অব্দি এই অবধি থাক। কালকে ক্লাস করাবো আবার, এই সপ্তাহে আরো একদিন ক্লাস করাবো। ঠিক আছে, এই সপ্তাহে আমি চেষ্টা করছি যেভাবেই হোক তোমার কি বলে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নটাকে কমপ্লিট করে দিই। কালকে ওই তিনটে করিয়ে নি, তিনটে করিয়ে নিয়ে পারলে টাইম থাকলে বাচ্চ করিয়ে দেবো। বাচ্চ করাইনি তো, নইলে ক্রিয়ার কাল করিয়েছি কি দুটোর মধ্যে কোনো একটা? না, ঠিক আছে, তাহলে যে কোনো একটা করাবো গ্রামারের, হয় ক্রিয়ার কাল নইলে বাচ্চ। কবিতাটা আগে শেষ করি, তারপর চলো, আজ তাহলে এই অবধি থাক।